তাজদারের ঘুম ভাঙতেই কপাল আর পায়ে হালকা চিনচিন ব্যথার টান অনুভব করলো। ধীরে ধীরে চোখ মেলে চারপাশটা দেখলো। বিছানার পাশের চাদর কুঁচকে আছে। সে হাত বুলিয়ে বুঝলো অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে। তার মানে সাইনা উঠে গেছে অনেক আগে। আলসেমি ভরা ভঙ্গিতে আড়মোড়া ভেঙে তাজদার পা নামালো। ভারী শরীর নিয়ে ধীর পায়ে ওয়াশরুমের দিকে গেল। মুখে পানি ছুঁড়ে যখন সামান্য সতেজ হলো, তখনই তার চোখ হঠাৎ থেমে গেল সিঙ্কের পাশে রাখা ছোট বাক্সটার দিকে। প্রেগনেন্সি কিট। চোখ বড় হয়ে গেল তার। চক্ষু ছানা পড়া। সাদা প্লাস্টিকের সরু দাগটার উপরে স্পষ্ট লাল রেখা। বুকের ভেতর ঢাকের মতো বাজতে লাগলো তার হৃদয় স্পন্দন। সে কি ভুল দেখছে? কপাল জুড়ে অদ্ভুত গরম লাগছে। দুহাত ভরে বারবার পানির ঝাপটা দিল মুখে। শ্বাস দ্রুত ওঠানামা করছে। পানির ফোঁটায় ভিজে যাবার চোখ মুছে আবার তাকালো সে কিটটার দিকে। না, এটা কোনো ভ্রম নয়, এটা সত্যি। একেবারে স্পষ্ট লাল দাগ। চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল তার কাছে। কানে শুধু নিজের বুকের ভেতরে তীব্র ধকধক শব্দ হচ্ছে। সে কিটটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর দ্রুত বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে থামলো টেবিলের দিকে। সেখানে নাস্তার ট্রে রাখা আছে। ট্রেতে সাজানো গরম দুধে ভেজানো ওটস, তার ওপর ছোট ছোট কাটা ফল আর ছড়ানো বাদাম। পাশে রাখা আছে হোল হুইট রুটি, সাথে সেদ্ধ ডিম আর টাটকা শসার টুকরো। তাজদার তিতলিকে ডাক দিল। কিছুক্ষণ ডাকাডাকির পর তিতলি এলো। তাজদার রেগে জানতে চাইল, এতক্ষণ ধরে ডাকছি তোমাকে, এখন আসার সময় হলো? সাইনা কোথায়? খাচ্ছে। তাজদার চিন্তিত মুখে ঘরে ঢুকে গেল। দেখে তিতলিও চলে গেল। তাজদার চিন্তিত মুখে অল্প অল্প করে খেয়ে নিল। বেশ খিদে লেগেছে। খাওয়ার ফাঁকে সাইনা ঘরে এসে কুচকানো বিছানাটা ঠিক করলো। তাজদার খাওয়া শেষ করে তার দিকে চেয়ে রইল। সাইনা নাস্তার ট্রেটা নিয়ে বেরিয়ে গেল। তাজদার কিছু বলতে চেয়েও আর পারল না। অনেকক্ষণ ঘরময় পায়চারি করার পর সাইনা ফের ঘরে এলো। তাজদার তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু কোথায় থেকে কথা শুরু করবে বুঝে উঠতে পারছে না। সাইনা ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে ভাঁজ করতে করতে ঘড়ির কাঁটার দিকে একবার তাকালো। তারপর আলমারির সামনে গিয়ে থামলো চাবিটা হাতে নিয়ে। চাবি মোচড় দিতেই তার হাতের উপর একটা হাত এসে থামলো। সাইনা থেমে গেল। তাজদার তাকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে জড়িয়ে ধরে ফেলল। মাথাটা তার বুকের সাথে চেপে ধরে বলল, আমার কথাটা একবার শোনো প্লিজ। সাইনার নড়চড় নেই। পাথরের মতো জমে গেছে সে। শুধু চোখ জোড়া কেমন জলজল করছে। তাজদার কথা শুরু করবে তার আগে সাইনা তাকে ছেড়ে দাঁড়ালো। চাবি মোচড় দিয়ে আলমারি খুলে সব কাগজপত্র বের করলো। তাজদারের সামনে ভুয়া রিপোর্টগুলোতে আগুন ধরিয়ে দিল। তাজদার এত কথা বলল, সাইনা একটাও শুনতে পেল না। রিপোর্টগুলো একটা একটা পুড়ছে। তাজদার বলল, তুমি আমার সাথে কথা বলো। মমতাজ, আমার কথাটা শোনো। আশ্চর্য, সাইনার মুখে কোনো কথা নেই, শুধু গাল বেয়ে জল পড়ছে। তাজদার অবাক হয়ে দেখল সেখানে শুধু রিপোর্টগুলো নেই, তার অনার্সে ভর্তি সংক্রান্ত যত কাগজপত্রও আছে, এমনকি পাশে কয়েকটা সার্টিফিকেটও আছে। তাজদার সার্টিফিকেটগুলো সরিয়ে ফেলল। দাদিমা এসে বলল, ধোঁয়া কিসের? তিনি দরজার কাছে এসে থেমে গেলেন। চোখ বড় বড় করে চেয়ে রইলেন। তাজদার সাইনার হাত থেকে কাগজপত্রগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সাইনা দিচ্ছে না। তাজদার গর্জে বলল, এগুলো পুড়ে গেলে সমস্যা হবে, ছাড়ো। আমার কথাটা শুনতে বলছি সাইনা। সাইনা একটা কাগজ শক্ত করে ধরে আছে। কাগজটা ছাড়ছে না দেখে তাজদার হাত তুলতেই দাদিমা ছুটে এসে সাইনাকে আড়াল করে দাঁড়ালেন। দাদু ভাই! তাজদার হাঁপিয়ে ওঠে। কান্নারত সাইনার দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, আমি কি বলতে চাইছি ও সেটা শুনবে না? আমি এসব কেন করেছি ওকে বুঝতে হবে না? গায়ে হাত তুলতে চাওয়ার পর থেকে সাইনার কান্নার বেগ আরও বেড়েছে। দাদিমা বললেন, কি হয়েছে আমাকে বলবে তো? তাসনুভা এসে আগুনটা নিভিয়ে দিয়েছে। বাথরুম থেকে মগে করে পানি এনে সে তখন কিটটা দেখেছে। রওশনারাকে সেটা বলেছে। রওশনারা ঘরে এসে সাইনাকে বলল, এখান থেকে চলো, কথায় কথা বাড়বে, চলো। এই সময় এভাবে কেঁদো না, শরীর খারাপ করবে, চলো। দাদিমা তাজদারকে বলল, তোমার দাদা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, তোমার বাবা কোনোদিন তোমার মায়ের গায়ে হাত তুলতে পারেনি, আর তুমি এসব কি করতে যাচ্ছিলে? তাজদার চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, তোমরা প্লিজ সবাই যাও এখান থেকে, ওর সাথে আমার কথা আছে। সাইনা, আমার সাথে কথা বলো, তুমি এদিকে আসো। দাদিমা আর রওশনারার পেছনে দাঁড়িয়ে কাঁদছে সাইনা। তাজদার সবার উদ্দেশ্যে বলল, তোমরা যাবে? রওশনারা বলল, ও অসুস্থ, এটা মাথায় রাখবে। দাদিমা বললেন, রাগারাগি না করেও কথা বলা যায়। ওনারা বেরিয়ে যেতে তাজদার সাইনার দিকে তাকালো। ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালো।
তার হাতটা তুলে চুমু খেতে সাইনা গা দুলিয়ে কেঁদে উঠল। তাজদার তার হাতের তালু থেকে ঠোঁট তুলে বলল, তোমার যদি মনে হয় আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি তাহলে আমাকে শাস্তি দাও, কিন্তু যা মনে আসে তা করে বসো না। আমার দিকে তাকাও, আমার সাথে কথা বলো, আমাকে বকো, কিন্তু এভাবে চুপ থাকাটা আমি মানব না। সাইনা তার দিকে তাকালো না। তাজদার বলল, আমি কেন তোমাকে মিথ্যে বলেছি? তুমি একবার ভাবো, তুমি আমার সাথে যেতে চাইতে না, পরীক্ষা দিতে চাইতে না, আমি তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য এমনটা করেছি। সাইনা তার মুখের দিকে ভুলেও তাকালো না, কাঁদছে আর চোখ মুছছে। নিজের শর্তে নিজে হেরে যাবার ভয়ে তার মাতৃত্বকে কাজে লাগিয়েছে এই মানুষটা। নিজের ছোট্ট একটা শর্তের কাছে তার মাতৃত্বটা টুকনো মনে করেছে। তার কাছে জিতে যাওয়াটাই বেশি মনে হয়েছে। আর সে তার সব স্বপ্ন, সব ইচ্ছেকে কবর দিয়ে তার সাথে চলে যাচ্ছিল লন্ডনে। সে এত কিছু বিসর্জন দিয়েছে, নিজের মর্জির বিপক্ষে গিয়ে মানিয়ে নিয়েছে। আর তাজদার সিদ্দিকী সামান্য ইগোটুকুকে জিতিয়ে দেওয়ার জন্য তার মাতৃত্ব অস্বীকার করেছে। তার জীবনের সবচেয়ে বড় ভুল তাজদার সিদ্দিকীর মতো স্বার্থ অন্বেষী মানুষকে বিয়ে করা। দ্বিতীয়ত, অন্ধের মতো বিশ্বাস করা। সাইনা ধীরে ধীরে তার হাতটা ছাড়িয়ে নিল। তাজদার বলল, আমি তোমার প্রেগনেন্সির খবর শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু সাইনা তার দিকে চোখ তুলল এবার। নিজেকে জেতাতে বাচ্চাটাকে কবর দিতে হলেও দিত এই তাজদার সিদ্দিকী। তাজদার তার দুই গালের পাশে আলতো করে হাত রাখলো, বলল, আমি তোমাকে বলতাম সময় করে, কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি নিজেই। সাইনার মুখ দিয়ে কথা বেরোলো না, সে কথা বলল না। তার কোনো কথা কোনোদিন তাজদার সিদ্দিকী মূল্যায়ন করেনি, চেঁচিয়ে বললেও শোনেনি। তাই আজকের পর তার কাছে নিজের কোনো কথা সে বলবে না, একটা কথাও না। সে যদি মৃত্যুর দ্বার প্রান্তেও দাঁড়িয়ে থাকে তাহলেও তাজদার সিদ্দিকীর কাছে যাবে না সাহায্য চাইতে। তাজদার সিদ্দিকী কথা রাখতে জানে না। তাজদার তাকে ঝাঁকিয়ে বলল, সে সামথিং। এভাবে চুপ থাকলে সমস্যা আরও বাড়বে সাইনা। সাইনা পারছে না কথা বলতে, শক্তি পাচ্ছে না শরীরে। সার্টিফিকেটগুলোর দিকে একবার তাকালো সে, আর এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। এগুলো সে পুড়িয়ে ফেলতে চেয়েছে সে, কারণ জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর অপচয় সে নিজের সাথে বহন করতে চায় না। আর রইল ভালোবাসার কথা, মুখে তাজদার সিদ্দিকী যতই বলুক, কিন্তু সত্যিটা হচ্ছে সে তার কাছ থেকে পাওয়া সুবিধাগুলোকে ভালোবাসে। বাচ্চা না হলে, ইউকে সিটিজেনশিপ না পেলে তাকে 2 পয়সার পাত্তা দিত না। এই সংসারটা এমন একটা ভিতের ওপর দাঁড়িয়ে আছে যে এটাকে ধরে রাখার জন্য একটা শক্ত হাতও নেই। সবাই এটাকে তার ওপর চাপিয়ে দিয়েছে। সে এটা ওটা করলে, মানিয়ে নিলে সম্পর্কটা থাকবে, নইলে রাতারাতি কাবিনে টাকা সমেত তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কথাটা সে অনেকবার শুনেছে। সেই ভয়ে হয়তো সে সংসার করছে। আর তাজদার সিদ্দিকী করছে বাচ্চার লোভে, ইউকে সিটিজেনশিপের লোভে, একটা পার্মানেন্ট কেয়ারটেকার পাওয়ার লোভে। তার ভেতরে এতদিন ফাঁকা ফাঁকা লাগছিল এটা ভেবে যে সে সব ছেড়ে ছুড়ে সব কিছু ফেলে চলে যাচ্ছিল। সেটা কি ভালো হচ্ছে, উচিত হচ্ছে? আজ তাজদার সিদ্দিকী তার সব প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিল। সে নিজের বাচ্চা নিয়ে মিথ্যে গল্প সাজাতে পারে সামান্য একটা শর্তের জন্য। সে নিজের স্বার্থে আর কত কিনা করতে পারে। তাজদার সিদ্দিকীকে শাস্তি দেওয়ার কোনো এনার্জি নেই তার। তাকে সবচেয়ে বড় শাস্তি যদি কেউ দিতে পারে সেটা সে নিজেই। বাইরে থেকে রওশনারা বলল, সাইনা তোমার আব্বা এসেছে, বাইরে এসো। সাইনা ওড়না দিয়ে চোখ দুটো চেপে চেপে মুছে নিয়ে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে ধরে কপালে গালে চুমু খেয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে কিছু বলে যাও, তুমি কিছু না বললে আমি শান্তি পাবো না। সাইনা নিঃশব্দে কাঁদছে। তাজদারের হাত থেকে নিজেকে ছাড়াতে না পারার জন্য নয়, বরং নিজের ভেতরের অসহায়তাকে হঠাৎ করে নগ্নভাবে আবিষ্কার করার যন্ত্রণায়। তাজ সাইনাকে আসতে দাও, ওর আব্বা এসেছে। রওশনারা কণ্ঠ শুনে তাজদার সাইনাকে নিজের সাথে আরও চেপে ধরে তার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কথা না বললে আমি তোমাকে ছাড়বো না। যে আসার আসুক, কথা বলো। সাইনার বুক উঠানামা করছে ফোপাতে ফোপাতে, সারা শরীর কাঁপছে তার। তাজদার 2 হাতে তাকে কাছে টেনে নিয়ে একের পর এক চুমু রাখলো গালে, ঠোঁটে। কণ্ঠটা কাঁপছে, তুমি বকো, চেঁচাও, কিন্তু কেন কথা বলা বন্ধ করবে সাইনা? সাইনার দম বন্ধ হয়ে আসা অবস্থায় ছটপট করছে, বারবার তাজদারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল।
কিন্তু তাজদার আরও প্রবল হয়ে তার মুখ দুপাশ চেপে ধরে রেখে ঠোঁটের ওপর নিজের ঠোঁট রেখে জেদি চুমু খেলো একের পর এক। ওদের নিঃশ্বাস ছড়িয়ে গেল। সাইনার ছটপট আরও তীব্র হলো। অসহায় প্রতিরোধে মুহূর্তটা নিস্তব্ধ হয়ে উঠল। সে ছটপট করলেও তাজদারের আঁকড়ে ধরে রাখা শক্ত হাত তাকে আর পালাতে দিল না। সাইনা ক্লান্ত হয়ে তার মুখের দিকে তাকালো। তাজদার তাকে জড়িয়ে ধরে গালে দীর্ঘ একটা চুম্বন করে গালে গাল চেপে ধরে বলল, আমি তোমাকে ছাড়বো না। সাইনার কান্না থামছে না দেখে তাজদার এবার অধৈর্য হয়ে উঠল। তার একটা শার্ট চোখের পানিতে ভিজিয়েও মেয়েটা শান্ত হচ্ছে না। সে সাইনাকে ছেড়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে রইল বিরক্ত মুখে। ঠোঁট দুটো শক্ত হয়ে আছে। মুখে অনেক কিছু আসছে কিন্তু বলতে পারছে না। বাইরে থেকে ডাকাডাকি ভেসে আসছে। সাইনা দরজার দিকে তাকিয়ে চোখ মুখ মুছে নিচ্ছে। আবারও চোখ ভিজে উঠছে। তাজদার সাইনার কবজি চেপে ধরে তার মুখোমুখি টেনে আনলো। সাইনা নিজেকে সামলে নিয়ে তার মুখের দিকে তাকালো। চোখ মুখ ফুলে গেছে ইতিমধ্যে। তাজদার অসম্ভব শীতল কণ্ঠে বলল, সত্যিটা জানার পর তুমি আমার সাথে যেতে বলো, যেতে আমার সাথে? তুমি আমাকে বাধ্য করেছো কাজটা করতে। আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তার আগেই তুমি জেনে গিয়েছো আমি এটা করেছি যাতে তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার পথে আর কোনো বাধা না আসে। একদম কাঁদবে না। তোমার কান্না দেখে মনে হচ্ছে আমি তোমাকে মেরে হাড়গোড় ভেঙে দিয়েছি। দ্য ফ্যাক্ট ইজ তুমি নিজে এমন কোনো ঘটনা চেয়েছিলে যাতে তোমার যাওয়াটা ব্লক হয়ে যায়। মিথ্যে বলবে না, সত্যি করে বলো তুমি এমনটা চাওনি। সাইনা চোখে জল নিয়ে অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। তাজদার বলল, হ্যাভ ইউ এভার ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড মি মমতাজ? তুমি রিলেশনশিপটা শুধু একটা প্যাকেজ হিসেবে নিয়েছ। সুপারফিশিয়াল কমফোর্ট, জিরো কমিটমেন্ট, নো পুল টু ওয়ার্ড দিস লাইফ, নো পুল টু ওয়ার্ড মি। তোমার দিকে মানুষ আঙুল তুলবে তাই তুমি বাচ্চাটা নিয়ে দায়মুক্ত হয়েছ। বাচ্চাটা তোমার একটা কম্পেনসেশন ছিল, কারণ বাচ্চা থাকলে লন্ডন যাওয়ার কথাটা টলানো যাবে। এটাই ফ্যাক্ট যে বাচ্চা নেওয়ায় তুমি যতটা অসন্তুষ্ট হয়েছিলে, বাচ্চা এলে লন্ডনে যেতে হবে না বুঝতে পেরে তুমি তার চেয়ে বেশি খুশি হয়েছ। সাইনার কবজিটার ওপর তার আঙুলের ছাপ আরও ভালোভাবে পড়ল। কপালটা ঘেমে উঠেছে। শ্বাস পড়ছে অস্থিরভাবে। সাইনাকে চেপে ধরে রেখে বলল, তুমি আমাকে কখনোই চাওনি, না এখনও চাইছো। আমি তোমার কাছ থেকে দূরে গেলে তুমি বরঞ্চ খুশিই হও। সত্যি কথা হচ্ছে তুমি আমাকে দুই চোখে সহ্য করতে পারো না। এটাও জেনে রাখো, তুমি আমার কাছ থেকে দূরে গেলে আমি মরে যাব এই ধরনের মানুষও আমি না। তুমি যদি ভাবো তুমি আমাকে ভালোবাসো না আর আমি সেটা পাওয়ার জন্য মরে যাচ্ছি, তাহলে তুমি ভুল ভাবনার মধ্যে আছো। তুমি না বাঁচলে আমিও ঠিক তাই। মনে আছে তুমি বলেছিলে মেপে ঝেপে ভালোবাসা হয় না? অ্যাবসলুটলি। লাভ ইজ নট এ ম্যাথ ইকুয়েশন, ইটস এ ফিলিং পিওর আর এ আনপ্ল্যান্ড। মনের ওপর জোর জবস্তি চলে না। আমি কোনো নাটক চাই না, কোনো ভাড়াটে আবেগও নয়। মনকে জোর করা যায় না। আমি এতদিন যা দিয়েছি সেটা এক্সট্রা জেনারোসিটি ছিল আর তুমি সেটা নিতে পারোনি। তাই আজ থেকে আমি আর ওভারগিভ করব না। যেটা তুমি দুহাত ভরে নিতে পারোনি সেটা আর কখনো দেব না। তুমি চলে যাবে, নো, আমি নিজেই তোমাকে রাখবো না। আমাদের সংসারটা এখন থেকে এভাবেই চলবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর। এটা কোনো ক্যাজুয়াল অ্যাগ্রিমেন্ট নয়, নন নেগোসিয়েবল। বাচ্চাটা যেহেতু এসেছে আমি চাই না সে কোনো চ্যালেঞ্জ ফেস করুক। সো তুমি ইনশিওর করবে সে যেন হেলদি অ্যান্ড সেফ থাকে। আর আমি বাবা হিসেবে আমার রেসপন্সিবিলিটি ফুলফিল করব। তুমি মা হিসেবে যেটুকু করতে হবে করবে, নো কম্প্রোমাইজ। তুমি এটাই চেয়েছো বরাবর, যাতে আমি তোমার কাছে কোনো এক্সট্রা এক্সপেকটেশন না রাখি। অ্যান্ড হেয়ার মি ক্লিয়ারলি এটাই হবে। যদি বাচ্চা না আসতো তাহলে হয়তো সিদ্ধান্তটা অন্যরকম হতো। যেহেতু ও এসে গেছে আমার সিদ্ধান্তটা তোমাকে মানতে হবে। এখন যাও। সাইনাকে ছেড়ে দিল সে। সাইনা দরজার দিকে এগোচ্ছিল। পেছন থেকে তাজদার বলল, ডাক্তারের ফিসটা বিকাশে সেন্ড করে দেব। সাইনা কথাটা শুনে দরজা খুলে বেরিয়ে গেল। তিতলি আর তাওসিফ কথা বলতে বলতে এদিকটাই আসছিল। সাইনাকে দেখে দুজনেই থেমে গেল। সাইনার চেহারার অবস্থা দেখে আর কোনো প্রশ্ন করার সাহস করল না। আফসার সাহেব সাইনাকে দেখে কথা থামিয়ে দিলেন। রসনারা বলল, এই তো এসেছে। ও খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। ওর মাকে বলবেন একটু বোঝাতে। এখন থেকে খাওয়া দাওয়া কমিয়ে দিলে সমস্যা হবে। আনোয়ারা বেগম এসে সাইনার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আফসার সাহেবকে বললেন, আফসার, যা হয়েছে তা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। নতুন সংসার, তাই এরকম হচ্ছে। কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে।
এইসব লোকের মুখে জানাজানি হলে মান সম্মান কিছু থাকবে না। ওকে লন্ডনে যেতে দেব না ভেবে তা যেমনটা করেছে। আফসার আর আনিসকে তুমি একটু বুঝিয়ে বলো। তারপর তিনি সাইনাকেও বুঝিয়ে দিলেন, ক্ষমা ছাড়া সংসার বাঁচে না, আর সংসার ক্ষমা ছাড়া টিকে না। ও অতিরিক্ত করে ফেলেছে, এটা আমরা মানছি। তুমি এতদিনে তো বুঝে গেছো ও নিজে যেটা ভালো মনে করে সেটাই করে। মনে এত ক্ষোভ রেখো না। এই সময়টা অনেক দামি। যাও তোমার বাবার সাথে, আর তাদের সাথে কথাবার্তা বলা বন্ধ রেখো না। ও তোমার বাচ্চার বাবা, কথা অনেক সমস্যার সমাধান। কথা না বললে সমস্যা আরও বাড়ে। তাদের কথাবার্তা চলছিল, তখনই সেখানে তাজদার এলো। চোখ ঘুরিয়ে সবার দিকে একে একে তাকালো। আফসার সাহেবের মুখে কোনো কথা রইল না তাকে বলার মতো। ছেলেটা এই স্বভাবের জেনেও মেয়ে দিয়ে দেওয়াটাও ভুল ছিল, সেটা এখন উপলব্ধি হলেও তো কিছু করার নেই। এত বড় অন্যায় করার পরও এভাবে শক্ত শক্ত কথা কিভাবে বলছে তিনি বুঝে উঠতে পারছেন না। মেয়েটাকে বিদেশে নিয়ে যাওয়ার পরও যদি এমন করে, নিজের মেয়েকে তো তিনি চেনেন না। খেয়ে দিয়ে শুয়ে থাকবে জামাই কিছু বললে, তারপর বড় রোগ ভোগ হয়ে যাবে, বাচ্চাটার ক্ষতি হবে। তার চেয়ে ভালো তাদের কাছে থাকুক, বাচ্চাটাও একটু বড় হোক, তখন ভাবা যাবে। তাজদা ঠান্ডা কণ্ঠে তিতলিকে বলল, ওনার ব্যাগপত্র গুছিয়ে সাথে দিয়ে দাও। রওশনারা জোহারা বেগম আর আনোয়ারা বেগম একে অপরের দিকে তাকালো। তাদের এতক্ষণের সব চেষ্টাই মুহূর্তের মধ্যে বিফলে গেল তাজদারের একটা কথায়। আনোয়ারা বেগম বললেন, ব্যাগপত্র ও নিজে গোছগাছ করে নিয়ে যাবে, ওর যাওয়া আসা থাকবে এখানে। তুমি কোথায় যাবে বলেছিলে না, সেখানে যাও। তাজদার সাইনার দিকে কোনা চোখে তাকালো একবার, তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। পথে আনিসের সাথে দেখা হলো। আনিস বলল, চা খাবি? চল দোকানে বসে চা খাই। তাজদার ভেবেছিল সে হয়তো ওই ব্যাপারটা নিয়ে তাকে কঠোরভাবে আজ কিছু না কিছু বলবে, কিন্তু আনিস তেমন কিছুই বলল না। টেনে নিয়ে তার সাথে চা খেতে খেতে বলল, বোনটাকে তোর হাতে যখন দিয়ে ফেলেছি, তখন ভালো মন্দ সব তোর হাতে। আমরা তোর ওপর তখনই কথা বলবো যখন তুই ভুল হবি, তোর সিদ্ধান্তগুলো ভুল হবে। এখন যা হওয়ার হয়ে গেছে, এগুলোকে আর বাড়তে দিস না। যেটা ভালো হবে সেটা কর। আব্বা আম্মা রাজি ছিল ওকে নিয়ে যাওয়া নিয়ে, কিন্তু বড় আম্মা সহ ওরা সবাই এখন টেনশন করছে ও সেখানে গিয়ে কিভাবে থাকবে এটা নিয়ে। ওখানে কাজের লোকও রাখতে পারবি না, ও রান্না বান্না করে খেতে পারবে কিনা সেটা নিয়ে ভয় পাচ্ছে সবাই। তোর উচিত সবার সাথে বসে এটা ক্লিয়ার করা। আমি সাইনার দোষ দেখছি না কোথাও, ও তোর সাথে যাবে বলেই তো পরীক্ষাটা দিয়েছে, তাই না? তাজদার চায়ের কাপে বিতৃষ্ণা নিয়ে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, সেটা সবাইকে দেখানোর জন্য যে ও আমার সাথে মেনে চলছে। তথাকথিত ভালো বউ হওয়ার চেষ্টা, বই কি, অন্য কিছু না। আম্মু আব্বুকে কি বলেছে ওকে জিজ্ঞেস করে নিস। ওদের বলেছে এক কথা, আমাকে বলেছে এক কথা। ওদের বলেনি ও আমার সাথে যাবেই, একবারও বলেনি ও আমার সাথে যেতে চায়। তোর বোন আসলে যেতেই চায় না, আমি তাই ওকে আর জোর করব না। তুই রাগ থেকে কথাটা বলছিস না, আমি অনেক ভেবে সিদ্ধান্তটা নিয়েছি। আনিস হতাশ হয়ে তার দিকে তাকালো। তাজদার চায়ের বিল মেটানোর সময় দোকানদারকে বলল, চিনিতে পিঁপড়া ছিল, এই দোকানে আর কোনোদিন আসবো না। টাকা নেওয়ার সময় দোকানদারের মুখ হাঁ হয়ে গেল। আনিস তার হাতে আরও 10 টাকা হাতে গুঁজে দিয়ে হাসি মুখে বলল, ওর কাপে সত্যি পিঁপড়ে ছিল, আমি সামনে ছিলাম বলে কোনো সিন ক্রিয়েট ছাড়া খেয়ে নিয়েছে। কিছু মনে করো না, এটা রাখো। তাজদার তার আগেই বেরিয়ে গেল। সে বুঝে গেছে তার ওপর একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে সাইনা মমতাজের। এটা ঠিক না হওয়ার আগে বাচ্চার কথা ভাবাটা ঠিক হয়নি। অবশ্য দেশে পা রাখার পর থেকে সে একটার পর একটা ভুল করে গিয়েছে। তার সবচেয়ে বড় ভুল ছিল দেশে পা রাখার পর নেওয়া সিদ্ধান্তটি। ছোটবেলায় যেমন সে পাত্তা দিত না সাইনা মমতাজকে, এবার ঠিক সেই পুরনো ভঙ্গিতেই তার শোধ চুকিয়ে দিল। সে এটা বুঝে ফেলেছে কেউ কিছু না চাইলে তাকে আগ বাড়িয়ে কিছু দিতে নেই, হাত বাড়ালে তখনই হাতে হাত রাখতে হয়, নইলে নিজেকে প্রস্তুত করতে হয় ছুটে এসে হাত ধরার মতো মুহূর্তের জন্য। সাইনার ঘ্রাণ শক্তি এতটা প্রখর হয়েছে যে তার সাবানের গন্ধটা পর্যন্ত সহ্য হচ্ছে না। বমির ওপর বমি, সারাক্ষণ শুয়ে শুয়ে থাকছে। বিকেলে শাওন দরজা একটু ঠেলে ঘরে উকি দিয়ে মজা করে বলল, তুই দেখছি বমিতে ভাসিয়ে দিবি আমাদের। ওই বাড়ি ছেড়ে এখানে কেন এসেছিস? জামাইকে একা জ্বালিয়ে শান্তি হচ্ছিল না? সাইনা আম্মা বলে ডাক দিতেই শাওন এক দৌড়ে পালিয়ে গেল। দাদিমা এসে বলল, ম্যামা করিস না, নিজেই মা হতে যাচ্ছিস, ও ভুল কি বলছে?
সারাদিন তো আছিস ওয়াক ওয়াক করতে, বাপের মতো মাথা ভর্তি চুল আসবে তোর ছানার। বাচ্চার মাথায় চুল ভর্তি থাকলে মা এমন বমি করে। সাইনা কথাটা শোনা মাত্রই বলল, আমি কি টাকলা? সেটা কখন বললাম? তোর জামাইয়ের মাথায় চুল বেশি তাই বললাম। মেয়ে হলে বাপের মতোই হবে। তোমাকে বলছে কেউ? ও মা, বাচ্চা তার বাপের মতো হবে না? নাকি এখন অস্বীকার করবি বাচ্চাটা পেটে এমনি এমনি চলে আসছে? সাইনা শক্তি জোগাড় করে চেঁচিয়ে উঠল, আম্মা তোমার শাশুড়িকে যেতে বলো এখান থেকে। দাদিমা মুখ মোচড় দিয়ে বলল, ঢং, জামাই সহ্য হয় না আবার তার ছানা পেটে নিয়ে ঘুরছে। ওরে ঢঙি, এমন কত ঢং দেখলাম জীবনে। সাইনা চিৎকার করে বলল, বুড়ি আমি মাথা ফাটাবো তোমার। আম্মা রে! শাহিদা বেগম হন্তদন্ত পায়ে ছুটে এলো। দাদিমা হাসতে হাসতে বেরিয়ে গেলেন। শাহিদা বেগম বললেন, ও বাড়িতে এলে আপনি ওকে শান্তি দেন না আম্মা। মেয়েটা আপনার জন্যই আর আসতে চাইবে না এখানে। মুরব্বী মানুষ হয়ে কী সব কথা বলেন ওর সাথে। আমি বলতে পারবো তাই বলি, তুমি আমাকে শিখায়ও না। সাবিনা শাহিদা বেগমকে ডাকলো তখনই। আম্মা কোথায় আপনি? বড় আম্মা এসেছে। আম্মা, শাহিদা বেগম যেতে যেতে বললেন, হ্যাঁ বসতে বলো। মেহমান পেছন দরজা দিয়ে এলো কেন? রওশনারা ভেতরে চলে এলো। দাদিমা বললেন, ভূতের বউ দেখতে চলে এলে নাকি রায়হানের মা? রওশনারা হালকা হাসলেন, বললেন, হ্যাঁ, সেজে গুজে সামনের দরজা দিয়ে আসতে অনেক কাহিনী করতে হয়। ঘুমাচ্ছে নাকি? ঘুমালে ঘুমাক, না জেগে আছে, এমনি শুয়ে আছে, দুপুরে ভালো করে খায়নি। এই মেয়েকে নিয়ে আমি কি করব জানি না, আসেন। রওশনারা বললেন, তাজ যেহেতু চলে যাবে, ওর দাদার বাৎসরিক ফাতেহাটা তাই এই মাসেই দিয়ে দিচ্ছি। মেজবানের দাওয়াত আগে থেকে দিয়ে রাখলাম, ওই দিন সাইনাকে বাড়িতে থাকতে হবে, মেহমান আসবে তাই। বলতে বলতে দুজন সাইনার ঘরে ঢুকলো। সাইনা শোয়া থেকে উঠে বসলো, ওড়না খুঁজে নিয়ে মাথায় কাপড় দিল। রওশনারা বলল, তুমি শুয়ে থাকো, উঠতে হবে না। যে কথাটা বলতে এসেছি, মেজবানের দিন বাড়িতে থাকতে হবে তোমাকে, তাই সকালে চলে যেও। সাইনা মাথা দোলালো। রওশনারা দরজা টেনে দিলেন। সাইনা ওড়না ছুঁড়ে মেরে আবারও শুয়ে পড়ল। ফোনটা হাতে নিতে মেসেঞ্জারে দেখলো তাজদার সিদ্দিকীর নামের পাশে সবুজ বাতি জল জল করে জ্বলছে। ইনবক্স ঢুকতেই সাইনা দেখলো তার নিকনেম চেঞ্জ করেছে। তার নিকনেম সেট করেছে সরি দিয়ে। সাইনা ফোনটা রেখে দিল। কিছুক্ষণ পর টুং করে নোটিফিকেশন এলো মেসেজের। সাইনা ক্লিক করতেই তাজদার সিদ্দিকীর ইনবক্সে নিয়ে গেল। সেখানে লেখা আছে, সরি ফর এভরিথিং বাট নট সরি ফর বেবি, কারণ ও আশায় তোমারই বেশি লাভ হয়েছে। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আমি যতদিন দেশে থাকবো ততদিন তুমি আমার সামনে আসবে না, এলে কাঁচা চিবিয়ে খাবো। তাই পরদিন তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আনতে গিয়ে সাইনা খুব ভয়ে ভয়ে ছিল।